নির্বাচন এবং ঈদে ঊর্ধ্বমুখী প্রবণতায় রেমিটেন্স প্রবাহ, মধ্যপ্রাচ্য সংকটও অব্যাহত রয়েছে। এই ধারা 14 দিনে এসেছে $220 কোটি, আর অর্থ বছরের 8.5 মাসে এসেছে $24.5 বিলিয়ন বেশি। বিশ্লেষকরা বলছেন যে খোলা বাজারের সাথে ব্যাংকিং মাধ্যমে ডলারের দামের পার্থক্য কমে আসায় বেড়েছে প্রবাসী আয়, কমেছে হুন্ডির চাহিদা। তবে মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘস্থায়ী হলে এই প্রবৃদ্ধি ধরে রাখা যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীর সংখ্যা 1 কোটির বেশি। দেশের যে কোনো সংকটে পাশে দাঁড়িয়েছেন এসব প্রবাসীরা। তাদের পাঠানো আয়ের উপর ভর করেই স্থিতিশীলতা ফিরেছে অর্থনীতিতে। 2024-এ রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে রেমিটেন্স। গত অর্থ বছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $3,000 কোটি উপরে, যা আগের বছরের একই সময়ের চেয়ে 27% বেশি। এখনও অব্যাহত রয়েছে প্রবৃদ্ধির সেই ধারা। নির্বাচন এবং ঈদকে ঘিরে এবছর আগের যে কোনো সময়ের তুলনায় বেশি রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। টানা 3 মাসে তাদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল $300 কোটি উপরে, আর মার্চের 14 দিনেই পাঠিয়েছে $220 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 36% বেশি। সব মিলিয়ে অর্থ বছরের 8.5 মাসে রেমিটেন্স এসেছে $2,465 কোটি, প্রবৃদ্ধি 22.5% উপরে। ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন, ডলারের দাম বাজার ভিত্তিক করাই কমেছে খোলা বাজারের সাথে দামের পার্থক্য, যে কারণে বৈধ পথে রেমিটেন্স আয় বেড়েছে বলেও মনে করেন তারা। বাংলাদেশের রেমিটেন্স আসা কতটা আসবে সেটা ডিপেন্ড করে মার্কেট রেট এবং ব্ল্যাকে যে কার মার্কেটে, সেটার ডিফারেন্সটা কতটুকু। যেমন এই যে এখন বেশি আসছে, এটা কিন্তু সরাসরি আমি না দেখেই ইন্ডিকেট করতে পারি। আপনি গিয়ে দেখেন সরকার যেটা মার্কেটে ব্যাংকে যে রেটে পাওয়া যায় এবং ব্ল্যাকে যে রেটে পাওয়া যায় সেটা খুব কাছাকাছি। ইন্টারিম গভর্নমেন্টের সময়ই কিন্তু স্ট্যাবিলিটিটা তারা চলে এসছে, স্ট্যাবিলিটি নিয়ে এসছেন বা চলে এসছে স্ট্যাবিলিটি। প্রতি বছর রমজান বা কুরবানি ঈদের সময় রেমিটেন্স প্রভাব বৃদ্ধি পায়। এবার বৃদ্ধি পাওয়াটা একটা অন্যভাবে বিশ্লেষণ করতে হবে। কোনো প্রকার ভীতিকর অবস্থা অনুধাবন করে ওই ব্যাংকে তাদের যে সঞ্চিতি আছে সেটাও পাঠিয়ে দিচ্ছে কিনা, এটাও একটা অ্যানালাইসিস করার বিষয়। আশা করি যে না, তারা স্বাভাবিক পরিস্থিতি শুধু ঈদের কারণে তারা টাকাটা বেশি প্রেরণ করতেছে। বিশ্লেষকরা বলছেন, রেমিটেন্সই এখন দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এর উপর ভর করেই গত 1.5 বছরে রিজার্ভের পরিমাণ $25 বিলিয়ন থেকে বেড়ে দাঁড়িয়েছে $35 বিলিয়ন। ভারসাম্য ফিরেছে বৈদেশিক লেনদেনেও। এছাড়াও দেশের অভ্যন্তরীণ অর্থনীতি গতিশীল করতে রেমিটেন্সের ভূমিকা রয়েছে বলেও মনে করেন তারা। রেমিটেন্সটা দেশের অর্থনীতির জন্য খুবই একটা চালক শক্তি হিসাবে কাজ করে এবং এটার রিজার্ভ বিল্ড আপে সহযোগিতা করে। এবং আমাদের কান্ট্রি রেটিংয়ে দেখেন, রিজার্ভে আমাদের যে 35 বিলিয়ন এখন আসছে, এর মধ্যে কিন্তু রেমিটেন্স একটা অন্যতম নিয়ামক। তারা যে শুধু ফরেন কারেন্সি এনে আপনাকে আপনার ইকোনমিকে সচল রাখছে তা কিন্তু না, রিজার্ভে কন্ট্রিবিউট করছে তা কিন্তু না। অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্টের একটা বড় অংশের ডোমেস্টিক রিসোর্সকে তারা সেভ করছে। ইন দ্য সেন্স সোশ্যাল সেফটি নেটের আওতায় যদি একজন রেমিটেন্স আসা বন্ধ হোক, তাকে সোশ্যাল সেফটি নেটের আওতায় এসে সাপোর্ট করতে হবে। বাংলাদেশি কর্মীদের 65 থেকে 70 লাখের অবস্থান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। মোট রেমিটেন্সের প্রায় 40% আসে উপসাগরীয় অঞ্চলের এসব দেশ থেকে। চলমান মধ্যপ্রাচ্য সংকট চিন্তার ভাঁজ ফেলেছে বিশ্লেষকদের কপালে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এর নেতিবাচক প্রভাব পড়বে প্রবাসী আয়ে, যা অস্থির করে তুলতে পারে দেশের বৈদেশিক মুদ্রাবাজারকেও। ভয়ের ব্যাপার হলো এই যুদ্ধ, কারণ আমাদের কিন্তু রেমিটেন্সের উপর বড় ধরনের ডিপেন্ডেন্স আছে। এই যুদ্ধের কারণে আল্লাহ না করুক যদি ওই জায়গাটা আমরা অ্যাফেক্টেড হয়, এটা কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ মার্কেটকে মারাত্মকভাবে এফেক্ট করবে, কারণ আমাদের কিন্তু অন্য কোনো সোর্স নেই। যুদ্ধ লাগার কারণে তাদের অর্থনীতি যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন অনেক প্রবাসী হয়তোবা চাকরি হারাবে। চাকরি হারালে স্বাভাবিকভাবে রেমিটেন্স আর প্রেরণ করতে পারবে না। অধিকন্তু তারা যদি চাকরি হারার পরে দেশে প্রত্যাবর্তন করতে বাধ্য হয়, সেটা মরার ওপর খড়ার ঘা হবে। সংকট সামাল দিয়ে প্রবাসী আয়ে প্রবৃদ্ধির ধারা ধরে রাখতে বিকল্প শ্রমবাজার অনুসন্ধানের পরামর্শ বিশ্লেষকদের। এজন্য কর্মীর দক্ষতা বাড়ানো জরুরি বলেও মনে করেন তারা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।